এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার আরও 23 জনের মৃত্যু, নতুন করে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ। ইয়েমেনে হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র। তুরস্কে বিরোধীদের আন্দোলন নিয়ে যা বললেন এরদোয়ান। রিয়াদ আলোচনায় ইতিবাচক ফল আশা করছে যুক্তরাষ্ট্র। সুদানে বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত। ঈদ ও রামনবমী উদযাপন নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গ সরকার, বড় মিছিল করার ঘোষণা বিজেপির। গাজার আরও 23 জনের মৃত্যু, নতুন করে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ। ফিলিস্তিনের গাজার আরও হাজার হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে চলমান নৃশংস হামলার মধ্যে আজ মঙ্গলবার উত্তরে সীমান্তবর্তী সব এলাকার ফিলিস্তিনদের চলে যেতে বলা হয়। ইসরায়েলের ভাষ্য, ওই এলাকাগুলো থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। যেসব এলাকার বাসিন্দাদের চলে যেতে বলা হয়েছে সেগুলো হলো গাজা নগরীর জাবালিয়া, বেত লাহিয়া, বেত হানুন ও শেজাইয়া এলাকা। জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দাদের ইসরায়েল বলেছে, নিজেদের নিরাপত্তার জন্য আপনাদের দক্ষিণে পরিচিত আশ্রয় শিবিরগুলিতে চলে যেতে হবে। দক্ষিণে খান ইউনিস ও রাফা এলাকা থেকেও ফিলিস্তিনদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে গতকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 700 জনের মৃত্যু হয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে গতকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 700 জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এর মধ্যে আজ এখন পর্যন্ত নিহত হয়েছেন 23 জন। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, গাজায় এখন আর কোনো এলাকা নিরাপদ নয়। ইয়েমেনি হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র। ইয়েমেনি হামলার একটি পরিকল্পনা ভুলে ফাঁস করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটি মেসেজিং গ্রুপে তাদের এই সংক্রান্ত বার্তা আদান প্রদানকালে ফাঁসের এই ঘটনা ঘটে। গ্রুপটিতে একজন সাংবাদিককে যুক্ত করা হয়েছিল। ইয়েমেনে ইরান সমর্থিত ইহুদি বিদ্রোহীদের উপর মার্কিন বিমান হামলার কিছুক্ষণ আগে পরিকল্পনাটি ফাঁস হয় বলে গতকাল সোমবার হোয়াইট হাউস জানায়। এ ঘটনায় দ্রুত ক্ষোভ প্রকাশ করে ডেমোক্রেট আইন প্রণেতারা বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা লঙ্ঘন এবং এতে আইনের ব্যত্যয় ঘটেছে। ঘটনাটি অবশ্যই কংগ্রেসকে তদন্ত করতে হবে। মার্কিন পত্রিকা দ্য আটলান্টিকের এডিটর ইন চিফ ফেব্রি গোল্ডবার্গ গতকাল বলেছেন, 13 মার্চ বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালের একটি এনক্রিপ্টেড চ্যাট গ্রুপে অপ্রত্যাশিতভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গ্রুপটির নাম ছিল ইহুদি পিসি স্থল গ্রুপ। ফাঁস তথ্য অনুযায়ী ইহুদি বিদ্রোহীদের বিরুদ্ধে টাইগার টিম গঠন করতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সহকারী অ্যালেক্স অংকে দায়িত্ব দিয়েছিলেন। তুরস্কে বিরোধীদের আন্দোলন নিয়ে যা বললেন এরদোয়ান। 2023 সালে গেজি পার্কের আন্দোলনের পর এত বড় বিক্ষোভ তুরস্ক দেখিনি। ইমাম মুগুলের গ্রেফতারের পর তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মূলত অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন সংঘটিত করেছেন। কোথাও আইন ভাঙেননি তারা, আন্দোলন সহিংসতা হয়নি। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের গতকাল সোমবার এই আন্দোলনকে সহিংস আন্দোলন বলে উল্লেখ করেছেন। দ্রুত বিক্ষোভ তুলে নিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। তার অভিযোগ, এই আন্দোলন মানুষকে উস্কানি দিচ্ছে। গতকাল ইমামুগুলের দল রিপাবলিকান পিপলস পার্টির সিপিএইচ তরফে জানানো হয়েছে, তাকে 2028 সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া ইউক্রেন সমঝোতা। কৃষ্ণ সাগরে দুই দেশের নৌযানি হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। কৃষ্ণ সাগরে দুই দেশের নৌযানে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই দুই বিষয়ে ঐক্যমত্য পৌঁছায় মস্কো ও কিয়েভ।
এই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হলে তা ৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় বড় অগ্রগতি হবে। সমঝোতা কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটা যদি রাশিয়া লঙ্ঘন করে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব। তারা লঙ্ঘন করলে আমরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাইব, অস্ত্র চাইব। আর কৃষ্ণ সাগর নিয়ে সমঝোতার বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, কৃষ্ণ সাগরের পূর্বাংশের বাহিরে দিয়ে রুশ সামরিক নৌযানের যে কোনো ধরনের চলাচলকে সমঝোতা লঙ্ঘন হিসেবে ধরে নেবে কিয়েভ। একই সঙ্গে একে হুমকি বলে মনে করা হবে। তখন ইউক্রেনের নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার সৃষ্টি হবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। পরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আমাদের সমঝোতা মেনে চলা নিশ্চয়তার প্রয়োজন পড়বে। আর কিয়েভের সঙ্গে চুক্তির তিক্ত অভিজ্ঞতা থেকে বলবো, জেলেনস্কিকে ওয়াশিংটন নির্দেশ দিলেই কেবল এই নিশ্চয়তা পাওয়া যেতে পারে। সুদানে বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত। সুদানের দারফুর অঞ্চলের একটি বাজারে বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবরে বলা হয়, সুদানের যুদ্ধ পর্যবেক্ষক দল মঙ্গলবার দেশটির পশ্চিম অঞ্চলে ওই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। বার্তা সংস্থাটি বলেছে, সুদানের প্রায় 2 বছরের গৃহযুদ্ধে উভয় পক্ষের নৃশংসতার তথ্যচিত্র তৈরি করেছে স্বেচ্ছাসেবক আইনি পেশাদারদের একটি জরুরি আইনজীবী দল, ইমার্জেন্সি লয়ার্স গ্রুপ। দলটি জানিয়েছে, সেনাবাহিনী বিমান হামলা চালিয়ে এসব নাগরিককে হত্যা করেছে এবং গুরুতর আহত করেছে বেশ কিছু লোক। তবে কখন এই হামলা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে জানায়নি। দারফুরে টেলিযোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এএফপি নিশ্চিত করে নিহত সংখ্যা জানতে পারেনি সেনাবাহিনী এই হামলা সম্পর্কিত তাৎক্ষণিক মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি। দারফুরের প্রায় পুরো অঞ্চল আরএসএফ এর নিয়ন্ত্রণে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সেখানে গণহত্যার অভিযোগ এনে এর জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। বিশাল দারফুর অঞ্চলে বেসামরিক এলাকায় বেরেল বাস্তুচ্যুত শিবিরে আধা সামরিক বাহিনীর হামলা এবং ব্যাপক জাতিগত সহিংসতা সহ যুদ্ধের সবচেয়ে ভয়াবহতার মুখোমুখি হয়েছে। ঈদ ও রাম নবমী উদযাপন নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গ সরকার। বড় মিছিল করার ঘোষণা বিজেপির। প্রতিবারের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গে মার্চের শেষ এবং এপ্রিল মাসের গোড়ায় ঈদ এবং রামনবমী উদযাপন হতে যাচ্ছে। এ নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে পুলিশ। মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের গোড়ায় রামনবমী পর্যন্ত